আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? যদি ইনকেস স্ক্রিন না দেখতে পাও তাহলে পিডিএফটা খুলে নেবে গুগল ক্লাসরুমে। আচ্ছা, স্ক্রিন কি পরিষ্কার দেখা যাচ্ছে? এবার বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় সাপোজ নেটওয়ার্কিং এর জন্য, তাহলে ওই গুগল ক্লাসরুমে পিডিএফটা খুলে নেবে, ঠিক আছে? আচ্ছা, কালকে তাহলে কালকে আমরা লাস্ট কি করেছিলাম? রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট ডাইমেনশন অফ ফাউন্ডেশন ফর স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং মেশিন, এত অব্দি হয়েছিল। আচ্ছা, এবার আজকে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে প্রসিডিওর ফর লেভেলিং অ্যান্ড অ্যালাইনমেন্ট অফ টু শ্যাফট অফ ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি কাপল ড্রাইভস। ঠিক আছে, তাহলে লেভেলিং অ্যান্ড অ্যালাইনমেন্ট, যেহেতু আমরা কাপলিং যখন করছি সবসময় একটা ওয়ার্ড শুনতে পাচ্ছিলাম, বা যেটা ইম্পর্টেন্ট আমাদের টার্ম কাপলিং এর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্ট, আর এখানে এখন এক্সট্রা অ্যাড হচ্ছে লেভেলিং। তাহলে অ্যালাইনমেন্ট আর লেভেলিং এর উপর বেস করে কি কি প্রসিডিওর ফলো করতে হবে সেটা আমরা আজকে পড়বো। আচ্ছা, শ্যাফট অ্যালাইনমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যালাইনিং টু অর মোর শ্যাফটস উইথ ইচ আদার to or within a tolerated margin। তাহলে শ্যাফট অ্যালাইনমেন্ট হচ্ছে মানে আমার যে শ্যাফট যেটা আমি কানেক্ট করছি কাপলিং এর টাইমে তো একটা এক্সটার্নাল পার্ট থাকে যেটা আমার শ্যাফটের সাথে আমি কানেক্ট করে দিই। তো এবার হচ্ছে যখন দু তিনটে শ্যাফট আমি কানেক্ট করব, ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে একটা মার্জিন সেট করা থাকবে যে কতটা অবধি আমি শ্যাফটটাকে মানে অ্যালাইন করে আমি ফিক্স করব। তো সেই সেই মার্জিনটা হচ্ছে আমার টলারেটেড মার্জিন বা টলারেন্স লিমিট অফ দ্য মার্জিন। তো এবার যেই যতটুকুনি আমি অ্যালাইন করতে পারবো সেই লিমিট অবধি সেটাকে আমি বলবো টলারেটেড মার্জিন, আর যেই শ্যাফটটাকে আমি অ্যালাইন করছি সেই প্রসেসটাকে বলছি আমরা শ্যাফট অ্যালাইনমেন্ট। আচ্ছা, ইট ইজ অ্যান অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট ফর মেশিনারি বিফোর দ্য মেশিনারি ইজ পুট ইন সার্ভিস। তাহলে ওই মেশিনারি সার্ভিসে আগে, মানে কাজ চালু করার আগে আমি যখন মেশিনটাকে অ্যালাইন করে নেবো শ্যাফটের সাথে, তো সেটা প্রপারলি করে নিতে হবে, তারপরেই আমি সেই মেশিনটাকে সার্ভিসের জন্য অ্যাভেলেবেল করতে পারবো বা চালু করতে পারবো। আচ্ছা, নেক্সট কি বলছে? when a driver like an electric motor or a turbine is coupled to a pump, generator or any other piece of equipment, it is essential that the shafts of the two pieces are aligned. Any misalignment between the two increases the stress on the shafts and will almost certainly result in excessive wear and premature breakdown of the equipment. খুব সিম্পল। তাহলে হচ্ছে যে বেসিক্যালি জিনিসটাকে লাগাচ্ছে, তো যখন একটা মানে কোনো ড্রাইভিং ইকুইপমেন্টের সাথে যখন আমি একটা ইলেকট্রিক মোটর বা টারবাইনের সাথে যখন সাপোজ আমি কোনো পাম্প বা জেনারেটর কিছু কাপল করছি, ঠিক আছে, তো তখন কি দেখতে হবে, আমাকে কি দেখতে হবে যে শ্যাফটগুলো যাতে প্রপারলি অ্যালাইন হয়, মানে দুটো পিস, দুটো মুখ, তো একটা শ্যাফটের মুখ, একটা হচ্ছে কাপলিং এর মুখ, ঠিক আছে। তো কাপলিং যে ডিভাইসটা, কাপল ডিভাইসটার এন্ড এন্ড ফেস আর শ্যাফটের ফ্রন্ট ফেস, তো এই দুটো পিস যখন আমি প্রপারলি অ্যালাইন করব সেটার মধ্যে যেন কোনো রকম মিসম্যাচ না হয় কাপলিং এর টাইমে। তাহলে যদি ইনকেস কোনো রকম মিসম্যাচ হয় তাহলে কি হয়, দুটো কাপলিং এর মিসম্যাচ হলে আমার যে কোনো একটা ইকুইপমেন্টের মধ্যে এক্সেসিভ স্ট্রেস বেড়ে যায়, ঠিক আছে। যখন মেশিনটা ঘুরবে তখন কি হবে, মিসঅ্যালাইনমেন্টের জন্য একটা ইকুইপমেন্টের উপর বেশি স্ট্রেস বেড়ে যাবে, বেশি ফোর্স পড়বে, ঠিক আছে। তার ফলে কি হবে, শ্যাফট বা যে ইকুইপমেন্টটা আমার কানেক্ট করা আছে, জেনারেলি শ্যাফট যেটা ঘুরছে সেটার উপর স্ট্রেস বাড়লে আমার সেই শ্যাফটের এন্ড পয়েন্টে আমার ব্রেকডাউন মানে ব্রেকেজ হওয়ার চান্সেস থাকে, মানে আদার মানে ড্যামেজ হয়ে যাওয়ার, ইকুইপমেন্টের ওই মুখের মানে শ্যাফটের মুখে ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে ডিউ টু হাই স্ট্রেস, বা কোনো রকম ভাবে কোনো ক্ষয়ক্ষতিও হতে পারে। তো এটাকেই বলছে যে এক্সেসিভ ওয়্যার অ্যান্ড প্রিম্যাচিওর ব্রেকডাউন অফ দ্য ইকুইপমেন্ট ইজ পসিবল যদি আমার মিসঅ্যালাইনমেন্ট কোনো রকম ভাবে হয়। This can be very costly when the equipment is down, production might be down. Also, bearings or mechanical seals may be damaged and need to be replaced. তাহলে যে স্ক্রু বা যে বোল্ট গুলো দিয়ে আমার ফিক্স করা আছে যে শ্যাফটের মুখগুলো, তো এর ফলে কি হতে পারে, যদি স্ট্রেস পড়ে যায়
সেই স্ক্রুগুলো ভেঙে যেতে পারে বা বোল্টগুলো খুলে আসতে পারে, ঠিক আছে, এক্সেসিভ স্ট্রেসের জন্য। তার জন্য কি হয় যে মেশিনটা যদি মাঝখান থেকে বন্ধ হয়ে যায় তাহলে আমার সেখান থেকে একটা প্রোডাকশন লস হবে, কারণ সেই মেশিনটা আমাকে আবার রিপেয়ারমেন্টের জন্য সেই রিপেয়ারমেন্ট সার্ভিসে পাঠাতে হচ্ছে। তো ফ্লেক্সিবল কাপলিংস আর ডিজাইন টু অ্যালাউ আর ড্রাইভার, বেসিক্যালি ড্রাইভার বলতে এখানে হচ্ছে যে চালু করছে মোটরগুলোকে, সেটা যে চালু করছে কাপলিং গুলোকে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর, ঠিক আছে, বা টারবাইন বা হাইড্রোলিক মোটর, টু বি কানেক্টেড টু দ্য ড্রিভেন ইকুইপমেন্ট, যেটাকে চালাবে সেটাকে বলছে ড্রিভেন ইকুইপমেন্ট, যে মেশিনটাকে চালাবে সেটাকে বলছে ড্রিভেন ইকুইপমেন্ট। তাহলে হচ্ছে ফ্লেক্সিবল কাপলিংস ইউজ অ্যান ইলাস্টোমেরিক ইনসার্ট টু অ্যালাউ আ স্লাইট ডিগ্রি অফ মিসঅ্যালাইনমেন্ট। ফ্লেক্সিবল কাপলিংস ক্যান অলসো ইউজ শিম প্যাকস, এটা একটা পার্ট মানে কিছু প্যাকেট ফর্মে কিছু থাকে যেগুলো ফ্লেক্সিবল কাপলিং এর, ঠিক আছে। দিস কাপলিংস আর অলসো কল ডিস্ক কাপলিংস, যেটা বলছিলাম কালকে, ডিস্কের কিছু প্যাক থাকে পরপর, ডিস্ক কয়েকটা 3-4টে রিং এর মতো রেখে দেয়, ঠিক আছে। Tools used to achieve alignment may be mechanical or optical, like the laser shaft alignment method or they are gyroscope based। তো এইগুলো বেসিক্যালি আরো অনেক মেথডস আছে যেগুলো লাইটের উপর বেস করে আমরা শ্যাফট অ্যালাইনমেন্ট ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা গাইরোস্কোপ বেসড সিস্টেম ক্যান বি অপারেটেড ভেরি টাইম এফিশিয়েন্ট অ্যান্ড ক্যান অলসো বি ইউজড। আমরা গাইরোস্কোপ বেসড মেশিন কোথায় ইউজ করছি বা সিস্টেম কোথায় ইউজ করছি, যেখানে মেরিন বা সাবমেরিন বেসড যে সিস্টেমগুলো আছে, সাবমেরিনে জেনারেলি আমরা প্রোপেলার টাইপ টারবাইন ইউজ করে থাকি। তো সেই সব টারবাইন, প্রোপেলার টাইপ টারবাইনকে ঘোরানোর জন্য যে শ্যাফট কাপলিং আমরা ইউজ করি, সেখানে আমরা গাইরোস্কোপ বেসড সিস্টেম ইউজ করে থাকি, কারণ ডিস্টেন্সটা আমার শ্যাফটের থেকে অনেকটা দূরে হয়। তো তার ফলে কি হয়, তো এই লার্জ ডিস্টেন্স কভার করার জন্য গাইরোস্কোপ বেসড মেশিন যেটা আমরা ব্যবহার করব, আমার ঘোরাতে, আমার কাপলিং করে ঘোরাতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের শ্যাফট অ্যালাইনমেন্টের জন্য। আচ্ছা, আমি আগে ডায়াগ্রামের জায়গাটা আসি কালকে, যেটা ছিল ফ্লেক্সিবল কাপলিং এর। আচ্ছা দেখো, ইলাস্টোমেরিক ফ্লেক্সিবল কাপলিং এ দেখো মাঝখানে যে অ্যাশ কালারের যেটা দেখতে পাচ্ছ লেখা আছে পলিইউরেথ্রিন টু মেটাল বন্ড, যে এটা পলিইউরেথেন টু মেটাল বন্ড, দেখতে পাচ্ছ এটা? ঠিক আছে, এইটা হচ্ছে মানে মানে ইলাস্টিক যে কম্পোনেন্টটা বা মানে যে ইলাস্টিসিটি যে প্রোভাইড করবে, সামান্য মিসঅ্যালাইনমেন্টে হেল্প করবে, সেটা হচ্ছে আমার এই এলিমেন্টটা, ঠিক আছে। আর দুদিকে দুটো কাপলিং এর জন্য, মানে কাপলিং এর জন্য এদিকে একটা ইন্টারচেঞ্জেবল হাব কানেক্ট করা আছে, ঠিক আছে, যেটার মধ্যে আমি শ্যাফটটাকে ঢুকিয়ে দেবো, আর ওদিকে আরেকটা সাইডে রেডিয়াল বোল্ট করে মেশিনের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা ফিচার অ্যান্ড বেনিফিট দিয়ে দিচ্ছে, দেখো টর্শনালি সফট ফ্লেক্স এলিমেন্ট, মানে এটা খুবই সফট, যেটা আমার মানে অ্যালাইনমেন্টের জন্য আমার মানে খুব ইজিলি মোল্ড করে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্প্লিট ইন হাফ ডিজাইন, এটা বলে দিচ্ছে স্প্লিট ইন হাফ ডিজাইন, ঠিক আছে। হাফ ডিজাইনে এটা অর্ধেকটা এরকম ভাবে শেপে থাকে। এটা হয়ে যাচ্ছে আমাদের ইলাস্টোমেরিক ফ্লেক্সিবল কাপলিং। আচ্ছা, পাশেরটায় আসো, ডিস্ক প্যাক ফ্লেক্সিবল কাপলিং। ডিস্ক প্যাকটা দেখো দুটো ডিস্ক এখানে কানেক্ট করা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকছে, একটা বুশিং, ভিতরে বুশিং পকেটস থাকে, ঠিক আছে। তাহলে বুশিং পকেটস থাকে, আর এই যে পরপর যে দেখছো যে পরপর কতগুলো আছে দেখো ডিস্ক প্যাক, একটা দুটো তিনটে, তো তিনটে ফর্মে আমি ডিস্ক প্যাক কানেক্ট করছি। তো এই বুশিংস গুলো একটার সাথে আরেকটা কানেক্টেড করা থাকে যখন ঘুরছে মিসঅ্যালাইনমেন্টের টাইমে। তো এর ফলে কি হয়, যদি সামান্যটুকু মিসঅ্যালাইনমেন্ট হয়, সেটা অতটা আমার শ্যাফটের উপর প্রেসার পড়বে না, যদি ডিস্ক প্যাক ফ্লেক্সিবল কাপলিং এর আমি লাগিয়ে থাকি, ঠিক আছে। আর নিচে দেখো পিছনে যে শ্যাফট হাব যেটা আছে, যেটার সাথে আমি শ্যাফট কানেক্ট করব, সেখানে হাই স্ট্রেংথ স্ক্রিউ দেওয়া থাকে, যাতে কোনো রকম ফোর্স বা স্ট্রেস শ্যাফটের উপর না পড়ে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ডিস্ক প্যাক ফ্লেক্সিবল কাপলিং এর ক্ষেত্রে। আর লাস্টেরটা হচ্ছে আমাদের গিয়ার ফ্লেক্সিবল কাপলিং। গিয়ার ফ্লেক্সিবল কাপলিং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, গিয়ার ফ্লেক্সিবল কাপলিং এর ক্ষেত্রে দেখো, যে কালকে একটা বলছিলাম একটা মেল টিথ একটা ফিমেল টিথ, এই ইন্টারনালি যেখানে দেখো যে গ্রিন কালারের স্ক্রু গুলো লাগানো আছে, যে ইন্টারনাল গিয়ার যেটা লেখা আছে, ইন্টারনালি যে গিয়ারটা থাকছে সেটা হচ্ছে বেসিক্যালি মেল টিথ। তারপর একটা ও রিং থাকে, আর তারপর হচ্ছে এক্সটার্নাল যে টিথটা থাকছে গিয়ার টিথ, সেটাকে আমরা বলছি ফিমেল টিথ। তো এবার কি হবে, দুটোকে আমি বলছিলাম যে দুটো, একটা বড়, একটা যে সাইজের রিং হবে সেটা বড় হবে, আর একটা যে সাইজের রিং এনসার্কেল করবে সেটা ছোট হবে।
তো এখানে দেখো ইন্টারনাল যে গিয়ারের রিংটা আছে সেটা কম্পেয়ার টু ফিমেল কিছুটা পরিমাণে বড়। তাহলে এবার কি হচ্ছে, যখন এক্সটার্নালি আমি এটাকে কানেক্ট করছি ভিতরে, এটা পুরোটা মুখটা ঢুকে যাচ্ছে। এরপর যখন রোটেট করবে কোনো রকম মিসঅ্যালাইনমেন্ট হওয়ার মানে কোনো রকম ভাবে ফিক্স হয়ে যাওয়ার চান্স নেই। ঠিক আছে, দুটো সেম সাইজের হলে ফিক্স হয়ে আটকে বসে থাকতো। তাহলে যদি এখানে যেহেতু দুটো ক্রাউন টিথ গুলো আমার সব সাইজ গুলো ছোট আর একটার পুরো রিং এর সাইজ বড়, তো তার ফলে কি হবে, ইজিলি মুভমেন্ট করতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই ডায়াগ্রামটা দেখো, ইন্টারনাল গিয়ারিং এর যে সাইজটা আর ফিমেল মানে এক্সটার্নাল গিয়ারের যে সাইজটা, সেটা দেখো ইন্টারনালটা কম্পেয়ার টু এক্সটার্নাল গিয়ার টিথ কিছুটা পরিমাণে বড়। ইন্টারনাল